জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামাত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি ৮ দলের। বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামাত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও দেশের স্বার্থে মেনে নেবে সব দল, আশা আইন উপদেষ্টার। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী বছর নির্বাচনের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত সহ ৮ দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে তারা আরও বলেন, সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের বৈধতার জন্য নভেম্বরেই হতে হবে গণভোট। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল। গন্তব্য রাজধানীর পল্টন মোড়। সমাবেশ স্থল ছাপিয়ে গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়, বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত তৈরি হয় জনসমুদ্র। চলতি মাসেই গণভোট সহ ৫ দাবিতে ৮ দলের সমাবেশে মঙ্গলবার বিকেল ৩টা থেকে একে একে বক্তব্য দিতে শুরু করেন শীর্ষ নেতারা। বলেন, আগে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া হবে না কোনো ভোট। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবকে যারা ধারণ করে না তাদেরকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেতারা জানান, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে স্বাক্ষরকারী দলগুলোর মানতে বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতির আদেশ জারির মতো অবস্থা এখন দেশে নেই। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোট আয়োজন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া ৭ দিনের সময় শেষ হয়েছে। তবে আলোচনা করেনি কোনো দলই। সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা। সোমবার রাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরদিন মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন দেশে নেই, তবে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির
অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সেটা প্রজ্ঞাপনার মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। এদিন রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতেছি। শেখ হাসিনাকে বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে আয়োজিত আলোচনা সভায় দেশে আওয়ামী লীগের দোসরদের বিশৃঙ্খলার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাঁসিবাদী সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যেই যেভাবে অবস্থান গ্রহণ করুক, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে 9 মাস আলোচনার পরও অমীমাংসিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে যায় জামায়াত। দেশজুড়ে চলছে নির্বাচনী ডামাডোল। দিনরাত এক করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন বিএনপির প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সন্ত্রাস দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চান শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না জনগণ। উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাস দিয়ে উনি টিকে থাকতে চান। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। বিএনপি মহাসচিব বলেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশে পিআর বাস্তবায়ন হবে কিনা তা নির্ধারণ করবে আগামী সংসদ। জামায়াত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। হয় ভাই, ভোটকে তো ভয় পাচ্ছ কেন? তাহলে তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংস্কার নিয়ে 9 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি আইন চলে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 15 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। একই দিন বিকেল 3টার দিকে যুব সংসদ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়িতে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের পদক্ষেপ জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে সরকার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোকে সমঝোতার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এ নিয়ে দলগুলোর মধ্যে হয়নি আনুষ্ঠানিক কোনো আলোচনা। ঘোষণা অনুযায়ী এবার সিদ্ধান্ত জানাবে সরকার। আইন উপদেষ্টা জানালেন, 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব দলের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে সরকার। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে
যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। সংস্কার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া 70 থেকে 80 ভাগ প্রস্তাবই এরই মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, যেটা আমারটা বলছি, সেখানে কমপক্ষে 70 থেকে 80% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছুই পরিবর্তন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতে ঝুলে আছে 30টি মামলা। যথাসময়ে এসব মামলার সুরাহা না হলে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, বৃহস্পতিবার থেকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে শুরু হচ্ছে ইসির সংলাপ। জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন। বাগেরহাটের একটি আসন কমিয়ে গাজীপুরের একটি আসন বাড়ানো সহ 46টি আসনের সীমানায় পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি। বেশ কয়েকটি আসনের পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে। সোমবার বাগেরহাটের 4টি আসন বহাল রাখার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের রায়ের পরদিনই মঙ্গলবার ইসিতে এসে বাগেরহাটের আসন পুনর্বহালের দাবি জানান এলাকাবাসী। দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খানজাহান রাদিয়াল্লাহর মানসিকতার প্রতি, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন। উন্নয়ন খুব ব্যাহত হতো, সেখান থেকে এটা ফিরে এসেছে, এটাই যথার্থ হয়েছে। পরে কমিশন সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নিয়ে 30টিরও বেশি মামলা সুরাহা না হলে নির্বাচনের তফসিলে প্রভাব পড়তে পারে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আগামী বৃহস্পতিবার থেকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে চায় ইসি। আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। 13 তারিখের আলোচনায় কাদেরকে ডাকা হবে এখনো পর্যন্ত ঠিক করি নাই। নিবন্ধিত দলগুলোকে নিয়েই তো করতে হবে আলোচনাটা। আমি বিশ্বাস করি যে আমাদের অনুরোধে রাজনৈতিক দল যাদের সাথে আমরা গণভোট নিয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত পাইনি বলেও জানান কমিশন সচিব। গণভোট সম্পর্কে আমরা নির্দেশনা বা আলোচনায় পাইনি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনের ঘটনা ঘটছে। ট্রাইব্যুনাল বা আদালত ফেস না করে রাস্তাঘাটে জনদুর্ভোগ সৃষ্টি করা, যানবাহনে আগুন দিয়ে মানুষের উপর নির্যাতন বা মানুষের ভোগান্তির কারণ করা, এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। নিশ্চয়ই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ এটাকে মোটেই ভালোভাবে নিচ্ছে না। যানবাহনে অগ্নিসংযোগ প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমকে কেন বৈধতা দেওয়া সম্ভব নয় তা গত 2 দিনে প্রমাণ হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের দলের জেলা ও মহানগর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সুসংহত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো দলের সঙ্গে জোট করবেন না তারা। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। মেসের দরজা ভেঙে হাত বাঁধা ও ফাঁস দেওয়া অবস্থায় মিলল মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের মরদেহ। পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের।
মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এর এই ভবনের চতুর্থ তলায় আরো 4 ব্যাচেলরের সঙ্গে সাবলেট থাকতেন মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ। মঙ্গলবার সকালে সোহেল নামে রুমের একজনকে নাস্তা আনতে পাঠান তিনি। ফিরে এসে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে পরিচিত কয়েকজনকে ডেকে এনে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সোহেল জানান, এ সময় হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন সাব্বিরকে। গলায় একটি দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। হাত পিছনে বাঁধা ছিল আর দড়ি গলাতে অর্ধেক ছিল, অর্ধেক ফ্যানের সাথে ঝুলানো। হাতের রশিটা খুলে, গলার রশিটা খুলে আমরা যত দ্রুত সম্ভব গেটটা লক করে আমরা চলে আসি। খবর পেয়ে হাসপাতালে আসেন সাব্বিরের পরিবারের সদস্যরা। তার পিছনে হাত বাঁধা থাকলে কি সে আত্মহত্যা করতে পারে? আমি তো এটা দেখি নাই, আমি ওটা আপনার শোনার কথাই বললাম যে পিছনে নাকি হাত বাঁধা ছিল। মর্গে ছুটে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। পরিবারের সাথে এবং ওর সহযোদ্ধাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে এবং এর নেপথ্যে কারা রয়েছে সেগুলো তদন্তের মাধ্যমে জানা যাবে। সাব্বিরের রাজনৈতিক সহকর্মীরা জানান, মাস 6 আগে কৃষি মার্কেট এলাকায় কাইয়ুম নামে এক যুবলীগ নেতা হামলা করেছিল সাব্বিরের ওপর। তারপর থেকে আতঙ্কে থাকতেন তিনি। তার মৃত্যুর সঙ্গে এর যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখার দাবি জানান তারা। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ আড়াল করতে এক সংবাদ উপস্থাপিকাকে 2টি ফ্ল্যাট ও প্রায় অর্ধশত কোটি টাকার এফডিআর উপহার দেন বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল মান্নান। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরে সংস্থাটির আবেদনে এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা সানজিদা আক্তার তার রাজধানীর নিকুঞ্জ এলাকার বাসায় গেল কয়েক মাস আগে অভিযান চালায় দুদক। খোঁজ মেলে 95 লাখ টাকা মূল্যের 2টি ফ্ল্যাটের তথ্য, 45 লাখ টাকার এফডিআর ও নগদ 26 লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা। এর রেশ ধরে সম্পদের উৎস খুঁজতে থাকে দুদক। দুদক বলছে, বিপুল সম্পদ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের কাছ থেকে পেয়েছেন ওই সংবাদ উপস্থাপিকা। দুদকের আবেদনে 2টি ফ্ল্যাট ও ব্যাংকে জমা থাকা 40 লাখ টাকা জব্দের আদেশ দেন আদালত। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সরকার নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও শ্রমিকদের কাছ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে কিছু রিক্রুটিং এজেন্সি। এমন অভিযোগে আরও 4 এজেন্সির বিরুদ্ধে প্রায় ৩১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মহাপরিচালক জানান, অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিটি এজেন্সির বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। এখনই সংখ্যা নির্ধারণ করে দিতে পারবো না, কেননা অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হচ্ছে, যেগুলো অনুসন্ধান ইতিমধ্যে শেষ হয়েছে, সেগুলি আমরা আপনাদেরকে জানাচ্ছি। সবগুলো এজেন্সি, যেসব এজেন্সি অপরাধের সাথে সম্পৃক্ত হবে এবং সেটা যদি দালিলিকভাবে প্রমাণিত হয়, সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলা রুজু হবে। এদিন ঋণের নামে 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 19 জনের বিরুদ্ধে 4 মামলা করেছে দুদক। ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খুলে ঋণ অনুমোদন করিয়ে ঋণের 31 কোটি 69। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রমজানে বাজার স্বাভাবিক রাখতে এলসি খোলার কোনো হস্তক্ষেপ করছে না বাংলাদেশ ব্যাংক। তবে রমজানের ভোগ্যপণ্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, ছোলা ও খেজুর আমদানিতে ঋণপত্র ইস্যুতে ন্যূনতম মার্জিন ঠিক করবে ব্যাংকগুলো। মঙ্গলবার বিকেলে এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ব্যাংকে পর্যাপ্ত ডলার রয়েছে, ফলে এলসি খোলায় কোনো সংকট তৈরি হবে না। মূল্যস্ফীতি কমিয়ে আনতে বাজার স্বাভাবিক রাখাও অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো নিষেধাজ্ঞা বা কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা হবে না। এলসি খুলতে হলে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা কোনো প্রকার সমস্যায় পড়বে না। আর বাংলাদেশ ব্যাংকও এমন কোনো পলিসি এই মুহূর্তে অ্যাডপ্ট করবে না যা ইম্পোর্টকে বাধাগ্রস্ত করে। ইনফ্লেশন যদি কন্ট্রোলে রাখতে হয় তবে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রাথমিকের ৮০% বেশি বই ছাপা হলেও মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনও চুক্তি করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, শেষ সময় তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লুটতে পারে একটি চক্র। বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ৩০ কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা।
রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের ৮,৬৯,২৫,৩89টি বইয়ের প্রায় ৯০% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর ৩,১১,১৯,৩47টি বইয়ের ছাপার কাজ ৭০% বেশি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12,74,৭৫,৯৭১টি বই ছাপার চুক্তি হয়নি। মুদ্রণ শিল্প সমিতি বলছে সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমাদের লোক ওয়ার্কার পায় নাই, ব্যাংক লোন হয় নাই, এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাওয়া। এনসিটিভি বলছে এই 3 শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলছে, চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরে পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো। সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয়, বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি চালুর উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স ও এআই নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এই সময় তিনি আরও জানান, প্রস্তাবিত প্রকল্পের আওতায় 18টি ল্যাব তৈরি করা হবে। সব মিলিয়ে ব্যয় হবে 2000 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের গুরুত্ব তুলে ধরে পরিকল্পনা উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করতে বন্ধ হওয়া লার্নি অ্যান্ড আর্নি প্রকল্প আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্টেট অফ দি আর্ট অ্যাপলের আইফোনটা আছে, সেটার 1. ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফিল করার জন্য তো সেজন্য আমরা বুয়েটে একটা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজিস তৈরি করছি। সেখানে ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স, এআই রিলেটেড যত কোর্সগুলো আছে, ভিএলএসআই এর বা ইউএলএসআই এর যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আমরা কোর্সগুলো ডিফাইন করব এবং বাংলাদেশ হাইটেক পার্ক এটা নার্চার করবে। প্রতি 1 বছর পর পর আমরা ছোট ছোট কোর্সগুলোকে কারিকুলামকে রিডিফাইন করব। দেখছেন প্রবাসের সময়। দেশের বাড়ির খবর। যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে অন্তত $2000 দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি পণ্যে আরোপিত শুল্ক থেকে পাওয়া অর্থের লভ্যাংশ নাগরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। দেশ জুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী জোরালো প্রচারণার মুখে হঠাৎ করেই দেশটির নাগরিকদের $2000 দেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন ট্রাম্প। বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত অর্থ প্রত্যেক নাগরিককে দেওয়ার কথা বলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রকে এখন বিশ্বের সবচেয়ে ধনী এবং সম্মানিত করেছে। শুল্ক বিরোধীদের বোকা আখ্যা দিয়ে ট্রাম্প আরও জানান, $1 ট্রিলিয়ন রাজস্ব সংগ্রহ করা হয়েছে, তা দিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্রের $37 ট্রিলিয়ন বিশাল ঋণ পরিশোধ শুরু করা হবে। ট্রাম্পের এই ঘোষণা নিয়ে মার্কিন গণমাধ্যম এবিসির দিস উইক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে। তিনি জানান, শুল্ক থেকে সরকারের আয় বৃদ্ধি পেলেও এর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা এবং বাণিজ্যের ভারসাম্য পুনঃস্থাপন করা। ট্রাম্পের সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে তিনি জানান। তবে এ অর্থ নাগরিকদের কর হ্রাস বা কর অব্যাহতির মাধ্যমে পরিশোধ করা হতে পারে বলে ধারণা মার্কিন অর্থমন্ত্রীর। মার্কিন নাগরিকদের অর্থ দেওয়ার এই ঘোষণা এমন এক সময়ে দেয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক অর্থনীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শহর আরকানসাসে বসতি গড়েছেন বাংলাদেশিরা। দিন দিন অঙ্গরাজ্যটিতে বাড়ছে প্রবাসীদের সংখ্যা।
আরকানসাসে বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশির পেশা এখন ব্যবসা। যদিও খুব অল্প সংখ্যক বাংলাদেশি সেখানে বসবাস করেন, কিন্তু যারাই সেখানে স্থায়ী হচ্ছেন খুব দ্রুত সময়ে তাদের আর্থিক সচ্ছলতা আসছে। স্থানীয় প্রবাসীরাও নতুন অভিবাসীদের স্বাগত জানাচ্ছেন, দিচ্ছেন সব ধরনের সহযোগিতা। আরকানসাস থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। ক্লিন্টন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে ক্লিন্টন ছিলেন আরকানসার গভর্নর। ক্লিন্টনের জন্মস্থান এই আরকানসার রাজধানী লিটল রকি হয়ে উঠেছে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশিদের বসবাসের উৎকৃষ্ট স্থান। বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে শুরুর দিকে এ শহরে আসেন বাংলাদেশি শিক্ষকরা, এরপর বিভিন্ন পেশায় যুক্ত হন। তারাই এখানকার বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছেন। প্রথমে ছোটখাটো ব্যবসা করে এখন লিটল রকের বড় বড় ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হয়েছেন বাংলাদেশিরা। আরকানসার রিয়েল এস্টেট, হোটেল মোটেল, পেট্রোল পাম্প ও গাড়ি ব্যবসায় সাফল্যের স্বাক্ষর রাখছেন তারা। Compared to New York to Arkansas, it's totally different. অনেক ভালো আমরা এখানে আছি, ওয়েদারের দিক থেকে, হাউজিংয়ের দিক থেকে, ইন্স্যুরেন্স দিক থেকে, বিজনেস তো ডেফিনেটলি আমরা ভালো করছি, সবাই ভালো করছে এখানে। আমি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল আরকানসা কনওয়েতে সোশিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর। সো আমি যখন আসি তখন আমি একাই ছিলাম সেখানে ফ্যাকাল্টি, বাট এখন সেখানে আমরা প্রায় 5 জন ফ্যাকাল্টি আছি। স্থানীয় বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের তুলনায় আরকানসায় জীবনযাত্রার মান উন্নত, কিন্তু ব্যয় খুবই কম। তাছাড়া এখানে 2-3 বছর কাজ করার পর একজন সহজেই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। এজন্য স্থানীয় বাংলাদেশিরাও নতুন অভিবাসীদের নানাভাবে সহযোগিতা দিচ্ছেন। বাংলাদেশি থেকে যারা আসে নতুন, এদেরকে আমরা হেল্প করি, প্রথমে জব দিয়ে, এরপরে আস্তে আস্তে পার্টনারশিপ দিয়ে ওদেরকে আমরা বিজনেস অপরচুনিটিতে ইনভলভ করি। এভাবে অনেক বাঙালি এসেছে, আটলান্টা, নিউ ইয়র্ক নিয়ে আসছি, কিন্তু আমরা আশা করি যারা এখনও নতুন আসতেছেন এখানে এসে আপনারা বেটার অপরচুনিটি পাবেন। বিদেশ বিনিময়ে হলেও আরকানসার প্রবাসী নতুন প্রজন্ম বাঙালি সংস্কৃতির পাশাপাশি ধর্মীয় অনুশাসনেও বেড়ে উঠছে। মাত্র 500 বাংলাদেশি থাকেন লিটল রকে, আর পুরো অঙ্গরাজ্যে থাকেন আরও 500, যাদের সবাই দ্রুতই ব্যবসা বাণিজ্যে সফল হয়েছেন, অভ্যস্ত হয়ে উঠেছেন উন্নত জীবনযাপনে। প্রতিদিন স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে আসছেন অসংখ্য অভিবাসী বাংলাদেশি। তাদের বেশিরভাগেরই গন্তব্য থাকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস কিংবা ফ্লোরিডা। তবে এই আরকানসাস অঙ্গরাজ্যে সত্যিকার অর্থে উন্নত কর্মসংস্থান সহ সহজ জীবনযাপনের এক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, লিটল রক, আরকানসা, যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দুবাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির UAE কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় দিবসটি। অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও অবদান স্মরণ করেন। তারা প্রবাসী নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরব আমিরাত বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আজিমউদ্দিন। প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী। এদিকে লন্ডনেও পালন করা হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এতে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সোমবার স্থানীয় সময়ে সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির আয়োজনে হোয়াইট চ্যাপেলের একটি হলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ। যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, জাসুস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে যোগ দেন। ফিনল্যান্ডেও বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর হেলসিঙ্কির একটি হোটেলে আয়োজন করা হয় এই আলোচনার।
বক্তব্য রাখেন শাখা বিএনপির সিনিয়র নেতারা। বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন ফিনল্যান্ডে বিএনপি সভাপতি কামরুল হাসান জনি। বক্তব্যের এক পর্যায়ে আসছে জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপ বিএনপির নেতাদের থেকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদ জানান তিনি। খালি থাকা আসনগুলোর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় রাখার আহ্বান তার। সাধারণ সম্পাদক জামান সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর দেশ গড়তে অনন্য ভূমিকা রাখবে প্রবাসীরা। সভায় যুবদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা যোগ দেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বৈঠকে প্রবাসী কর্মীদের মেডিকেল পরীক্ষা প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন দুই পক্ষ। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি আরবে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার সেবার উন্নতি করতে নতুন এক উদ্যোগ নিয়েছে গালফ হেলথ কাউন্সিল ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামত উল্লাহ ভূঁইয়া। বৈঠকে প্রবাসে যেতে চাওয়া বাংলাদেশিদের নানা সমস্যার সমাধানে গালফ হেলথ কাউন্সিল, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিল প্রবাসী কর্মীদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। বৈঠকে জানানো হয়, গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত বেশিরভাগ মেডিকেল সেন্টার ঢাকায় অবস্থিত। ফলে প্রত্যন্ত অঞ্চলের প্রবাসগামী কর্মীদের জন্য পরীক্ষা করা কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়ছে। এছাড়াও অভিযোগ রয়েছে, অনেক সেন্টার নির্ধারিত ফির চেয়ে অর্থ বেশি নিচ্ছে, সময়মতো রিপোর্ট আপলোড করছে না এবং এতে কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কথাও আলোচনায় উঠে আসে। যে রিক্রুটিং এজেন্সির চাহিদা বিবেচনা করে এবং তার পছন্দ বিবেচনা করে, তার যোগ্যতা বিবেচনা করে সেই এমপ্লয়ারের প্রতিনিধি হচ্ছে আমাদের লোকজনকে বাছাই করে। সরকার নির্ধারিত টাকার বাইরে তার এই অভিবাসন ব্যয় কখনো হবে না, সেটা আমরা নিশ্চয়তা বিধান করি। গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, প্রবাসীরা যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে পারেন সেজন্য কাউন্সিল সব ধরনের সহযোগিতা দেবে। বৈঠকে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজাই রাব্বি সহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই পক্ষের এই সমঝোতা বাস্তবায়িত হলে ভবিষ্যতে প্রবাসগামী কর্মীরা আরো সহজে, কম খরচে এবং হয়রানি মুক্তভাবে মেডিকেল টেস্ট করতে পারবেন বলে আশা করা হচ্ছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। জমকালা আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হলো বিশ্বের অন্যতম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট। স্টার্টআপ, বিনিয়োগকারী, টেক জায়ান্ট এবং নীতি নির্ধারকদের আলোচনায় মুখর ছিল আয়োজনের প্রথম দিন। নানা খাতে সফল 800 বক্তার পাশাপাশি 4 দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন 70,000-এর বেশি অংশগ্রহণকারী। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ওয়েব জগৎ ও বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম বড় সম্মেলন ওয়েব সামিটকে ঘিরে জমজমাট পর্তুগালের রাজধানী লিসবন। 10 নভেম্বর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে লিসবনের অন্যতম বড় সম্মেলন কেন্দ্র আল্টিস এরেনা এলাকা মুখর প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও টেক জায়ান্টদের পদচারণায়। প্রযুক্তি, উদ্ভাবন এবং ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 4 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন শতাধিক দেশের 70,000-এর বেশি অংশগ্রহণকারী। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় ভরে যায় 20,000 দর্শক ধারণ ক্ষমতার সম্মেলন কেন্দ্রটি। শতাধিক দেশের অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করলেও মঞ্চে হাজির হন নিজ দেশের পতাকা হাতে। তাদের সঙ্গে নিয়ে পর্তুগালের উপদেষ্টা পরিষদের সদস্য, লিসবনের মেয়র ও সম্মেলন সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবারের আসরের। নিজেদের উদ্ভাবন বিশ্বের নানা প্রান্তের ব্যবহারকারীদের নজরে আনার পাশাপাশি প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যবসা সম্প্রসারণে ওয়েব সামিটকেই
সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বলছেন অংশগ্রহণকারীরা। ওয়েব সামিট একটি উদ্দীপনাময় অনুষ্ঠান। এখানে বিনিয়োগকারী, স্টার্টআপ, প্রযুক্তি আর উদ্ভাবনে আগ্রহী দুনিয়ার প্রায় সবাই এক জায়গায় জড়ো হন। সত্যি দারুণ একটি আয়োজন এটা। সবচেয়ে বড় কথা, এখনকার যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্কিং। তো এইখানে আসলে বিভিন্ন মানুষ, বিভিন্ন টেক এন্টারপ্রেনারের সাথে নেটওয়ার্কিং হবে, যেটা আসলে বিজনেস ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম আর কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি বিশ্বের সেরা টেক ইভেন্টগুলোর একটি। যখন তারা বলে প্রযুক্তির ভবিষ্যৎ এখানেই, তখন সেটা সত্যিই বিশ্বাস করতে হয়। সম্মেলনের প্রথম দিন বক্তব্য রেখেছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা, কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার খাবিলেম সহ আরও অনেকে। 4 দিনের এই সম্মেলনে নানা খাতে 800 সফল বক্তা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখছেন। নিজেদের উদ্ভাবন তুলে ধরছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শতাধিক দেশের অনেক স্টার্টআপ কোম্পানির পাশাপাশি 3000-এর বেশি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে এবারের ওয়েব সামিটে। এদের মধ্যে থেকে লাভজনক খাত খুঁজে বিনিয়োগ করতে এসেছেন 1000-এর বেশি বিনিয়োগকারী। সব মিলিয়ে ওয়েব সামিটের বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর পদচারণায় এই মুহূর্তে মুখর লিসবন, জমে উঠেছে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এশিয়ান কাপ বাছাইয়ে অধরা জয়ের খোঁজেই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে এটাকে মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন হাভিয়ের কাবরেরা। এজন্য নেপাল ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চান হেড কোচ। আভাস দিয়েছেন দলের সব ফুটবলারকে গেম টাইম দেওয়ার। এদিকে যে আস্থা নিয়ে মাত্র 4 মিনিটে সব টিকিট কেটে ফেলেছেন সমর্থকরা, ভারতকে হারিয়ে তার প্রতিদান দিতে চান ফুটবলাররা। বাংলাদেশ ভালো ফুটবল খেলছে, কিন্তু তার প্রমাণ কই? এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে তাকালে অর্জন বলতে কেবলই 2 ড্র। সেখানে উল্লেখ নেই মাঠে হামজাদের চোয়ালবদ্ধ লড়াইয়ের কথা। প্রতিযোগিতার মঞ্চটা এমনই, শুধু মনে রাখে বিজয়ীদের। এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে যেই 2 পয়েন্ট, তার সবই অ্যাওয়ে ম্যাচে। হোম ম্যাচ দুটোতেই হারের তিক্ততা। ভারত ম্যাচ দিয়ে আবারও জাতীয় স্টেডিয়ামে ফিরছে লাল সবুজ। এবার আর কিছুতেই কোনো ভুল করতে চান না হাভিয়ের কাবরেরা। আমাদের প্রধান ফোকাস হচ্ছে ভারতকে হারানো। ফুটবলারদের মানসিকতা থেকে শুরু করে পরিকল্পনা, সব জায়গায় এই একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে। আমাদের হয়তো পারফরমেন্স ভালো হচ্ছে, কিন্তু আমরা এশিয়ান কাপ বাছাইয়ে এখনো কোনো ম্যাচ জিতিনি। এবার আমরা সত্যি এটা চাই। আমি মনে করি হোম ম্যাচে এটা আমাদের মোক্ষম সুযোগ। বাংলাদেশে এবার এসে হামজার প্রথম প্র্যাকটিস সেশন। সমিতকে পাওয়া যাবে নেপাল ম্যাচের একদিন আগে। হিমালয় কন্যাদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে তাদের দুজনেরই খেলার সম্ভাবনা আছে। পাশাপাশি আদর্শ প্রস্তুতির জন্য পুরো স্কোয়াডের বাকি ফুটবলারদেরও বাজিয়ে দেখতে চান স্প্যানিশ কোচ। হামজা আজ অনুশীলন করছে। কাল দলের সঙ্গে সমিত সোমের অনুশীলন করার কথা রয়েছে। এখন পর্যন্ত যা পরিকল্পনা, নেপাল ম্যাচে তারা দুজনেই খেলবে। আমরা এই ম্যাচে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাই, আর তাই নেপালের বিপক্ষে সবাইকে গেম টাইম দেওয়ার পরিকল্পনা আছে। গোল করার পর উদযাপন হবে, এটাই স্বাভাবিক। তবে কোন সিচুয়েশনে ফুটবলাররা সেলিব্রেশনে যাবেন তা জানা গুরুত্বপূর্ণ। হংকং এর বিপক্ষে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই এই উদযাপন নিয়ে হয়েছে সমালোচনা। তবে এবার আর সেই পথ মারাতে চান না ফুটবলাররা। যখন সিঙ্গাপুরের সাথে আমি গোল করছিলাম, তখন কিন্তু আমি বল নিয়ে তাড়াতাড়ি গেছিলাম, কিন্তু লাস্ট ম্যাচে যখন আমি হংকংয়ে গোল করি, তখন ওদের দর্শকরা অনেক বাজে ইঙ্গিত করছিল, যার কারণে আমি সেলিব্রেশন করছিলাম। যদি এরকম না হতো তাহলে আমি সেলিব্রেশন করতাম না। সামনে ম্যাচগুলোতে আপনারা মাথায় রাখবো যে এগুলো যেন আর না হয়। ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক, যারা আমাদেরকে মাঠে সবসময় এনার্জি দেয়। তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে। তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচে। এদিকে নানা রকম গুঞ্জন থাকলেও বাংলাদেশের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিতে ঢাকায় পা রেখেছে নেপাল জাতীয় ফুটবল দল। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।